আছে তোমাদের মডেলের সাথে কভার হয়ে যাচ্ছে ডেটা পার্টটা। মডেলে যেহেতু ডেটা লাগবে, ক্লাইমেট চেঞ্জের অ্যানালিসিস এবং ডেটা পার্টটা মডেলের সাথে হয়ে যাবে। তার মানে আজকের পর আরেকটা ক্লাস হলে আপনার শেষ। আলোচনা করতে থাকি, প্রয়োজন হলে আমরা একটা রিভিউ ক্লাস দিব ওভারঅল তোমাদের কোর্সের উপর, তাই তো? আর তোমরা যদি ফ্রি থাকো আমরা রোজার মধ্যে ক্লাস নিতে পারি, আপ টু ইউ, ঠিক আছে? কারণ আমি তো শুরু থেকে ছিলাম না, তোমাদের আমি একটু কনফিউজ যে তোমরা কি স্ট্যাবিলিটি ইন্ডেক্স অ্যানালিসিস গুলো কি পড়েছো কোনো কোর্সের সাথে? কারণ এখানে তোমাদের হিউমিডিটি ছিল, প্রেসার, টেম্পারেচার, যেটা ফার্স্ট বা সেকেন্ড টপিকের পার্ট। এটা শুধু সংজ্ঞা দিয়ে না, এটার অ্যানালিসিসের জায়গাগুলো তোমরা কি শিখেছো? অন্য কোর্সের সাথে বা এই স্ট্যাবিলিটির মধ্যে পড়া হয়েছিল, মানে আমাদের পড়িয়েছিলেন শুধু স্যার, কিন্তু ম্যাডাম আমাদের একটা সিলেবাস 70% ছিল, তো তখন আমরা ওটা একটু পড়িনি, তো এই জন্য আর কি ওটাকে আমাদের কারোরই নিজেদের পড়া হয়। আমি তোমাদেরকে প্রোফাইল পড়ালাম যে টেম্পারেচার আপার লেভেল পর্যন্ত এভাবে আছে, তাহলে এটাকে আমি স্টেবল এয়ার বলবো, আনস্টেবল এয়ার বলবো? হ্যাঁ, এই 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 স্টাডি গুলো তোমরা কোন কোর্সের সাথে পড়ছো? ডাইনামিক মেট্রোলজির সাথে অ্যানালাইসিস করা হয় ম্যাম, এগুলো আমরা পড়িনি। এই যে তোমরা মাস্টার্স লেভেলে পরে তোমরা থিসিসে যাবে, তোমরা মেট্রোলজিস্ট হবে, এইটা তো একদম বেসিক পার্ট। এটা তোমরা কোন পার্টে কভার করেছো? যে তোমার একটা অ্যাটমসফিয়ার কন্ডিশন, তোমার স্টেবল, আনস্টেবল, হ্যাঁ, নিউট্রাল, এই যে টপিক গুলো, এগুলো তোমাদের কভার করতে হবে, তো কোনো একটা কোর্সের সাথে তো কভার করতে হবে। এখানে আমি শুরুর দিকে দেখলাম তোমাদের টপিক, আমাদের আজকে সিলেবাসটা দাও, খুঁজে বের করি, ইমেলে নিশ্চয়ই আছে। ডাইনামিকে আমাদের স্যার আমাদের একটা ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু ম্যাডাম আমাদের 70% সিলেবাসের উপর পরীক্ষা ছিল, তো এগুলা ম্যাডাম সিলেবাসে ইনক্লুড ছিল না। এই জন্য ম্যাডাম আমরা পরে আর এগুলা কেউ পড়িনি, তাই ম্যাডাম এখন আমাদের এগুলো কিছু মনে নেই। এগুলো তাহলে তোমাদের সিলেবাসে ছিল, তোমাদের কভার হয়নি, তো নিজ উদ্যোগে কিন্তু এই জায়গাগুলো কভার করে নিতে হবে। এই বেসিকটা না হলে তোমরা যখন করবে আরো অ্যাডভান্স লেভেলে হায়ার স্টাডিজ করতে যাবে, এগুলো একদম মেট্রোলজি পিওর জায়গাটা, সবসময় এগুলো তোমাদের চর্চায় থাকতে হবে। ডাইনামিক জাস্ট একটা ইকুয়েশন ছিল, আর কিছু ছিল না ম্যাডাম। আপনি যেটা বললেন যে তোমরা যদি বলো রিভিউ ক্লাসে, তাহলে আমি কিন্তু আমাদের টপিকে 1 বা 2 এর জায়গায় ওই জায়গাগুলো আমি একটু কভার করে দিতে পারি। এটা একটা রিভিউ ক্লাস তোমাদেরকে নিয়ে, কারণ এই কোর্সের তো তোমার যখন ফাইনাল এক্সাম হয় পুরোটার উপরই হবে, তাই না? এবং একটু বেসিক কোশ্চেন, বেসিক পার্ট থাকবে। ক্লাইমেটোলজি করতে হলে তোমার তো এগুলো জানতে হবে। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে তোমার ওভারঅল ক্লাইমেটিক কন্ডিশনে কি চেঞ্জেস হচ্ছে, তো তুমি যদি কন্ডিশন গুলোই না বুঝো, চেঞ্জেস কিভাবে করবে? কোন কোন প্যারামিটার দিয়ে একজন মেট্রোলজিস্ট ক্লাইমেট চেঞ্জ অ্যানালিসিস করে? ক্লাইমেটোলজি চেঞ্জ বা ক্লাইমেটোলজিক্যাল চেঞ্জ আর ক্লাইমেট চেঞ্জ, আর আমরা যেটা এখন সোশ্যাল সায়েন্সের খুব একটা কি বলবো লুসিড টার্ম, ক্লাইমেট চেঞ্জ বললেই সবকিছু হয়ে যায়। এটা সোশ্যাল সায়েন্সে যেভাবে ইউজ হচ্ছে সায়েন্সের ইউজ হচ্ছে, কিন্তু আমরা তো সোশ্যাল সায়েন্স থেকে একটু আলাদা হব, ঠিক আছে? আমাদের পিওর ক্লাইমেটিক কন্ডিশনের যে চেঞ্জেস গুলো আছে সেটাকে ফোকাস করে আলোচনা করতে হবে। নট অনলি আমাদের কনসিকুয়েন্সেস কি, নট অনলি ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, যেটা আমরা বলি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস দিয়ে হচ্ছে, এই যে আমরা টেক্সট বেস করে যে শব্দগুলো, এগুলাটি বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে অ্যানালিসিস দিয়ে। অ্যানালিসিস দিয়ে কি বলে প্রুভেন টার্মে বলা যে আমার এত পার্সেন্ট কনসেন্ট্রেশন ছিল, এত পার্সেন্টে গিয়েছে, আমি কোনটার ভিত্তি করে ক্লাইমেট চেঞ্জকে ডিফাইন করবো? যদি বলি টেম্পারেচার ইনক্রিজ ক্লাইমেট চেঞ্জ, যদি বলি প্রিসিপিটেশন ইনক্রিজ ক্লাইমেট ইনক্রিজ অর ডিক্রিজ বা এনি চেঞ্জেস ইজ ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, সেটাও কিন্তু এক শব্দে বলা যাবে না। এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ টাইম পিরিয়ডে একটা নির্দিষ্ট অঞ্চলে যে ধরনের চেঞ্জেসটা হচ্ছে, এটা ইনক্রিজিং অর ডিক্রিজিং হতে পারে, সেটা হবে ক্লাইমেট চেঞ্জ। আমরা যে তোমাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম গ্রিন হাউস কনসেন্ট্রেশন, গ্রিন হাউস দিয়ে আমরা কি গ্লোবাল ওয়ার্মিং এ চলে গিয়েছিলাম, টেম্পারেচার রাইজ, সেখানে একটা ছোট্ট জায়গা আমরা কভার করিনি, সেটা তোমাদের আজকের টপিক। এটা পড়ে আমি ক্লাইমেট চেঞ্জে চলে যাব। টপিকটা তোমরা
সবাই জয়েন করেছে 1 2 3 4 5 6 7 8 9 জন। আমরা কি একটু সময় নিব? সবাই জানে তো টাইম সাদি? জি ম্যাম, সবাই জানে। আচ্ছা, এই মূল টপিকে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই। শুভমিয়া ওয়েটিং আছে কেউ? 13 জন জয়েন করেছে। না, ওয়েটিং এ নাই এখন। আছে আরসিপি, এই শব্দটার সাথে কেউ পরিচিত আছে? আরসিপি, এনিওয়ান? না ম্যাডাম। শব্দটা নতুন? শব্দটা নতুন? জি ম্যাডাম। তেরো জন, আমি 14 জন, 13 জনের মধ্যে 13 জন, 4 জন বাকি আছে। জয়েন ওকে। সবাই জয়েন করেছে সকাল থেকে সাদি? আমরা কি আর ওয়েট করবো? 14 জন আছে। ম্যাম শুরু করে দেন ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আরসিপি, এই শব্দটার সাথে তাহলে এখনো অনেকেরই পরিচয় নাই বা হয়তো ধরতে পারছো না। শব্দটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়েজ। রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়েজ, এই শব্দটা কোথা থেকে এসেছে বলতো? কি রিলেটেড হতে পারে? আরসিপি, এটা হচ্ছে, তোমরা আইসিসি থেকে শুনেছো? একটু বলো, কথা বলো, সবাই কি আছো অনলাইন? আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ম্যাডাম হোয়াট টু কুইজ জি না? ম্যাম। হ্যাঁ, আমার কথা আমি শুনতে পাইনি, আবার বলো, কে বলছি? আজকে ওভারঅল ডিসকাশন হবে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, যে সবগুলো টপিক টার্মস আমরা কথা বলবো। আইসিসিপি, নো ওয়ান? হ্যাঁ ম্যাডাম। ম্যাম অ্যাক্রোনিম গুলি কি বললেন, ওটা একটু আবার বললে ভালো হতো। প্রথমে বলেছি আরসিপি, রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়েজ। ঠিক আছে, যেহেতু আমরা গ্রিনহাউস গ্যাস পড়েছি, ওই সময় আমরা মূলত কভার করেছি গ্লোবাল ইনসুলেশন বা গ্লোবাল ওয়ার্মিং এর পার্ট গুলোর সাথে হিট ব্যালেন্সটা, তাই না? কিন্তু ম্যাম আপনি কি এখন স্ক্রিনে আমাদের কিছু একটা- দেখাচ্ছেন? না না, স্পিডে দেখাচ্ছি না, কথা বলছি, তোমাদের সাথে ডিসকাশনে আছে। এখন স্টুডেন্টরা তো আসেনি সবাই। ম্যাম স্টুডেন্টরা অলমোস্ট জয়েন করে ফেলেছে, আমাদের টোটাল 17 জন স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি ওভারঅল ম্যাম, টপিক আপনি নিয়ে প্রথমে screen share আলোচনা করতে করেছি। পারেন। না, আমার স্ক্রিন, আমি কথা বলছি, স্ক্রিন নাই। তুমি শুনো এবং তোমার নোট রাখার চেষ্টা করো। আমি আজকে স্ক্রিন, আজকে কোনো স্ক্রিন শেয়ার নাই।
আজকের টপিক হচ্ছে মূলত ক্লাইমেট চেঞ্জ। তার আগে আমরা বলছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং যখন পড়েছি তখন আমরা হিট ব্যালেন্স পর্যন্ত বলে শেষ করেছি, কিন্তু সেখানে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা বাদ রেখে গেছি, হ্যাঁ, যেটা হয়তো তোমাদেরকে জানতে হবে, রিপ্রেজেন্টেটিভ কনসেন্ট্রেশন পাথওয়েজ। যেটা হচ্ছে আমরা যে গ্রিন হাউস এমিশনের কথা বলছি, যেটার জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা পাশাপাশি যে শব্দটা আসে তো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, গ্রিন হাউস কনসেন্ট্রেশন। হ্যাঁ, সেটা দিয়ে কেন আমাদের জানাটা প্রয়োজন? এটা চারটা পার্টে, চারটা ওয়াট পার মিটারে, পার মিটার স্কোয়ারে আমাদের সায়েন্টিস্টরা ভাগ করেছেন চারটা পার্টে, যেটা দিয়ে 2100 সালের মধ্যে আমাদের গ্লোবাল ট্রেন্ডটা কেমন হবে, ফিউচার প্রেডিকশনের ক্ষেত্রে তারা এই ডিভাইডেশনটা করেছে। ঠিক আছে, এই চারটা চারটা কি বললেন সেটা বুঝিনি, চারটা পার্ট বুঝিনি ওই জায়গাটা। এই যে ওয়াট পার মিটার স্কোয়ার বলছি, যে এটাকে চারটা টাইপে, চারটা আমরা কি বলতে পারি জিনিসটাকে, চারটা তোমার যেমন ভাগে, চারটা কনসেন্ট্রেশনে তারা ভাগ করেছে, যেটা দিয়ে তোমার হচ্ছে গ্লোবাল টেম্পারেচার যদি কনসেন্ট্রেশন এরকম হয় একরকম হবে ওয়ার্মিং পার্টটা। সব চারটা লেভেলে, আমি বলতে পারি চারটা লেভেলে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল। যদি যেহেতু এটা প্রেডিকশন বা প্রজেকশন ফিউচার, তো আমরা তো অ্যাজিউম করবো, অ্যাজিউম করার জন্য ওরা চারটা ধারণা দিচ্ছে। যদি আমরা কন্ট্রোলড ভাবে ভাগ করি তাহলে 2021 যেটা সালে আমাদের টেম্পারেচার কন্ডিশন বা আমাদের গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কন্ডিশনটা কেমন হবে সেভাবে তারা ডিভাইড করেছে। সেটাকে আমরা কি বলছি? আরসিপি, কনসেন্ট্রেশন পাথওয়েজ। এই টপ টার্মটার উপর তোমরা একটু নজর দিবে। ঠিক আছে, এটা ইন ডিটেইলে আমরা বলবো, একটু পরে আসছি, আমি চার্ট দেখাবো, বইয়ের চার্টে আসছি। ম্যাম ইজ ইট লাইক যে চারটা, মানে আমি চারটা কনসেন্ট্রেশন ক্লাসিফাই করে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশন যদি ইমিশন হতে থাকে তাহলে ট্র্যাজেক্টরি কিরকম হবে, ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে তাহলে এটা আমাদের হচ্ছে গ্লোবাল কনসেন্ট্রেশনকে ভাগ করে যে 2100 এই শতাব্দী পর্যন্ত, এই যদি আমাদের হয় চারটা রেঞ্জের মধ্যে, যদি আমি টার্মগুলো তোমাদেরকে বলছি, বইয়ের ইয়েটা আমি রেফারেন্সটা হারিয়ে ফেলেছি। কম্পিউটার যে আপডেট নিচ্ছে মাত্র শেষ হলো, আমি অন্য একটা ডিভাইস থেকে অ্যাড হয়েছে আর আমি পিসি চেঞ্জ করছি। কনসেন্ট্রেশন পাথে চারটার ডিভাইসটা আমি তোমাদেরকে শেয়ারে দিই। কোথায় আছে শেয়ার? প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন। তোমাদের এই বুক রেফারেন্সটা আমি দিব, বইটা তোমরা সবাই শেয়ার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? না ম্যাম। আমি তো ওকে দিয়েছি। প্রেজেন্ট নাও, শেয়ার। ও আচ্ছা, স্কিপ করে নিতে হবে শেয়ার। কি আসছে? এখন দেখা যাচ্ছে ম্যাম। ইউ প্রেজেন্টিং টু এভরিওয়ান। আমি তো দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? ও, দেখতে পাচ্ছ? জি ম্যাম, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি পুরোটা। অ্যাপ্লাইং এ পাবলিক হেলথ কনটেক্সট টু ক্লাইমেট চেঞ্জ, এই বইটার পেজ দেখাচ্ছি, দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি এই বইটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, দেখো, আমরা যদি গ্লোবাল কনসেন্ট্রেশনে দেখো আরসিপি, যেটা কনসেন্ট্রেশন পাবে 2.6, 4.5, 6 এবং 8.5। 8.5 হচ্ছে ওয়ার্মেস্ট কন্ডিশন। এইটা যদি হয় তাহলে 2046 থেকে 2065 পর্যন্ত আমাদের গ্লোবাল ইনক্রিজের একটা টার্ম দিয়েছে। 2021 সাল থেকে 2100 সাল পর্যন্ত গ্লোবাল ইনক্রিজের একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কি তাহলে আমাদের গ্রিন হাউস যে গ্যাসেস আছে তাদের এমিশন না, কিন্তু তাদের হচ্ছে কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে গ্লোবাল এই টার্মটা আমরা ইউজ করি। এই যে এই টার্মটা কেন আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলছি, মেট্রোলজিস্ট হিসেবে দেখা যাবে তোমাদের অনেক সময় অনেক আলোচনাতেই
RCP 2.6 হলে টেম্পারেচার রেঞ্জ নিয়ে তোমাদের সাথে কথাবার্তা চলে আসবে। তো এই টার্মগুলো যদি আমরা না জানি, বেসিক টার্মিনোলজি হিসেবে যখন আমরা গ্লোবাল টেম্পারেচার করি, গ্লোবাল ওয়ার্মিং করছি, প্রেডিকশনে যাব, ক্লাইমেট চেঞ্জে যাব, তখন এই টার্মটা আমাদের জানা থাকতে হবে। তাহলে এটা একটা শর্ট নোট বা একটা আলোচনা হিসেবে তোমরা মেমোরাইজ করে নিবে, ঠিক আছে? এখানে একটা সোর্স এবং একটা রেফারেন্স হিসেবে আমি আজকে তোমাদের জানালাম, ওকে? যদিও তোমাদের সিলেবাসে এটা ইনক্লুডেড না, সবসময় যে সিলেবাসের মধ্যে আমাদের থাকতে হবে সবকিছু তাই সেরকম না। আমাদের পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল চেঞ্জ করছি, RCP না জানলে হবে না, ওকে? বইয়ের রেফারেন্সটা দিয়ে দিব, তোমরা বাকিটা দেখে নিবে। এখানেই শেষ আজকের টপিক হচ্ছে আমাদের, এটা শেয়ার করে দিচ্ছি, বই পেয়ে যাবা লেকচারের পরে। ক্লাইমেট চেঞ্জ, তো ক্লাইমেট চেঞ্জ একটা খুবই কমন টার্ম, আমরা সবসময় ব্যবহার করি। আমি 15 জনের কাছ থেকে 15টা আইডিয়া চাচ্ছি, তোমরা ক্লাইমেট চেঞ্জ একজন একজন করে বলো। নাম ধরে রাখবো, একজন একজন বলে যাবা। নাম ধরে বলি, শেয়ার স্টপ হয়েছে তো না? অভিজিৎ বলো। অভিজিৎ, ক্লাইমেট চেঞ্জ বলতে তুমি কি বুঝো? আর সাদিক নোট নাও, সবার একটা একটা করে নোট নাও। আচ্ছা, আমি লিখে ফেলছি। এক টার্মে বলো তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? ম্যাম, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমরা জানি বিভিন্ন ধরনের ওয়েদার সিস্টেম পাওয়া যায়, এন্ড ওই ওয়েদারের একটা ট্রেন্ড থাকে, ইয়ারলি বলা যায়, ইভেন কিছু সাইকেল থাকে মোর দেন 1 ইয়ার। তো ইন দ্য বিগার পিকচার যখন আমরা 30 বছরের ডেটা অ্যানালাইসিস করে দেখি যে ওই ট্রেন্ড গুলোর কি ধরনের চেঞ্জ হচ্ছে, ওখান মানে বেসিক্যালি হচ্ছে ওই ট্রেন্ড গুলোর চেঞ্জটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি। ওয়েদার ট্রেন্ডের যে চেঞ্জ, কোন একটা পার্টিকুলার রিজিয়ন হতে পারে, ওভার গ্লোবালি হতে পারে। আচ্ছা, ওয়েদারের ট্রেন্ডের চেঞ্জ তোমার মতে, ওয়েদার ট্রেন্ড চেঞ্জ। আমি দেখি সবার মতামত একটা একটা করে লিখছি। সেকেন্ড, আফরোজা, বেশি টাইম নিও না, এক কথায় বলো দেখি তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? আফরোজা। ম্যাডাম, আমার এখানে আজান দিতেছে, আমি একটু পরে বলি। আচ্ছা, আর কেউ যদি মনে করো চ্যাট পেনেও লিখে দিতে পারো, আমি দেখতে পাবো না, এখানে চ্যাট পেন আছে না? চ্যাট পেনও এক কথা লিখে দাও দেখি, আমি তোমাদের আইডিয়াস গুলোর সাথে ইনকর্পোরেট করবো, দেখি আমাদের ক্লাইমেট চেঞ্জ কনসেপ্টে কোথাও কোনো ভুল ধারণা আছে কিনা, কনসেপ্টে কোনো মিসকনসেপশন আছে কিনা। আচ্ছা, ফারিয়া বলো। ফারিয়া, ভেরিয়েবল চেঞ্জ, ক্লাইমেটিক ভেরিয়েবল চেঞ্জ, ওকে। মিতু বলো। মিতু, হাসনাইন বলো। ক্লাইমেট চেঞ্জ, তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? ম্যাম, মিতু বলো। ম্যাম, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যে আমার পুরো হোল গ্লোবালের ওয়েদারের যে বিভিন্ন ডিফারেন্ট ভেরিয়েবল গুলো আছে, ওগুলার অনেক বছরের চেঞ্জেস গুলা যখন আমি কোনো মানে একটা মডেল বা কোনো কিছুর মাধ্যমে বের করে নিয়ে আসব, তখন আমি যে অনেক বছরের চেঞ্জেসটা দেখবো, সেটাই হচ্ছে আমার ক্লাইমেট চেঞ্জ। মেনি ইয়ার্স চেঞ্জ অফ ওয়েদার ভেরিয়েবলস, তাই বলেছো? মেনি ইয়ার্স, সেটা রেইনফল হতে পারে, তারপরে হচ্ছে মডেল শব্দটা কেন আসছে আমি জানি না, আমি আবার দেখছি। ঠিক আছে, মিতু শেষ। হাসনাইন বলো। হাসনাইন, কারো যদি চ্যাটে লেখার অপশন থাকে লিখে ফেলতে পারো চট করে, তাহলে আমরা টাইম সেভ করতে পারবো।
সাদিকেরটা পেয়েছি। দ্য চেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ অফ ক্লাইমেটিক ভেল দ্যাট কজ হিউম্যান লাইফ ইন্টারভিউ ইজ কল্ড ক্লাইমেট চেঞ্জ। চেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ। ওকে, কারো যদি লিখে দেওয়ার অপশন থাকে লিখে ফেলো। হাসনাইন কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। হাসনাইন কি কথা বলছে? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ এখন পাচ্ছি। বলো তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? হ্যালো হ্যাঁ তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? ম্যাম শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, বলো তোমার মতে ক্লাইমেট চেঞ্জ কি? হাসনাইন তুমি লিখে দাও। হাসনাইন তুমি লিখে দাও। নেক্সট কামরুল ইসলাম, সরি। ম্যাডাম বিগত 30 বছরের ক্লাইমেটিক যে ক্রাইটেরিয়া মানে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোর কিরকম পরিবর্তন হয়েছে সেই বিষয়টাকেই ইয়ার্স ইভেন্টেড চেঞ্জ, তাই তো? 30 ইয়ার্স ক্লাইমেটিক ইভেন্টেড চেঞ্জ বলেছো, ক্লাইমেটিক ইভেন্ট চেঞ্জ বলেছো, ঠিক আছে। শামসুন নাহার লিখেছে, শামসুন নাহার লিখে দিয়েছে। দেখি শামসুন নাহার, বাকি কে আছে? মুনমুন আক্তার, না সরি মমিনুর ইসলাম বলো ক্লাইমেট চেঞ্জ বলতে কি বুঝছো? শামসুন নাহার ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ড্রাইভেন, গ্লোবাল ওয়ার্মিং। Human generated emission by greenhouse gases and হ্যালো, জি মুমিনুর বলো। হ্যাঁ জি ম্যাম, ওই কামরুল যেটা বললো আমি ওইটাই বলতে চাচ্ছি আর কি, তোমার মুখ যে দিয়ে বলো। 30 ইয়ার্স এর ক্লাইমেটিক ভেরিয়েবল, আচ্ছা, যে ক্লাইমেটিক 30 ইয়ার্স এর ক্লাইমেটিক ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ক্লাইমেটিক ভেরিয়েবল চেঞ্জ। চেঞ্জ। ওকে, ভেরিয়েবল চেঞ্জ। ওকে, হ্যাঁ। তারপর জান্নাতুল লিখেছে লং টার্ম চেঞ্জ ইন এভারেজ ওয়েদার প্যাটার্নস, লং টার্ম চেঞ্জ। ওকে, কেউ বাদাচ্ছো? কেউ নতুন কিছু বলতে চাও? এক করো, নাম না বললেও বলে ফেলো যে বাদ পড়ে গেছে, আমি বলতে চাই। লং টার্ম চেঞ্জ আমি তানজিনা বলো। তানজিনা, নতুন কিছু আছে ম্যাম। যেটা কেউ include ম্যাম করেনি? মানে ওরা সবাই যেটা বলেছে সেরকমই, মানে ব্যাপারটা যে ক্লাইমেটিক যে একটা স্পেসিফিক এরিয়াতে মানে অনেক বছর ধরে একটা ক্লাইমেটিক ট্রেন্ড ফলো করে আর কি। তো ওই ক্লাইমেটিক ট্রেন্ডের যে ভ্যারিয়েশনটা আস্তে আস্তে অনেক বছরের ব্যবধানে পরিবর্তন হতে থাকে, ওটা যদি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ ধরা পড়ে যেটা মানে মানে হিউম্যান অ্যাক্টের সাথে অথবা এনভায়রনমেন্টাল কোনো অ্যাক্টের সাথে রিলেটেড, তো ওই সব মানে ওই যে চেঞ্জটা আমাদের মানে এনভায়রনমেন্টালি মানে হয়, সেটা মেইনলি হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধান না, 30 বছরের ব্যবধানেই আমাদের চোখে পড়ে ক্লাইমেটিক যেহেতু ফেনোমেনা। তো এই চেঞ্জটাই হচ্ছে ম্যাম ক্লাইমেট চেঞ্জ। তাহলে আর কারো কিছু ইনক্লুড করা নেই, শুনতে পেয়েছি। ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল রিজিওনাল ক্লাইমেট প্যাটার্ন, পার্টিকুলার চেঞ্জ অ্যাপারেন্ট ফ্রম দ্য মিড টু লেট ইজ কল্ড ক্লাইমেট চেঞ্জ। অ্যাপারেন্ট ফ্রম মিড টু লেট এটা বল কি জিনিস? এ চেঞ্জ ইন গ্লোবাল অ্যান্ড regional climate patterns. Okay, regional and global climate patterns, change in regional and global. Okay, লিখেছো। Periodic modification of climate, global modification of climate, climate সাথে modification of climate. Okay, weather varies for long period of time. Okay, change of weather pattern in area include ocean and land surface. ওকে, তাহলে একটা ওভারঅল ধারণা সবার আমি পেলাম। তাহলে চেঞ্জ যে বিষয়টা, এটা কি ন্যাচারাল, মানে এটা কি অবভিয়াস, নাকি এই চেঞ্জ গুলো খারাপ ভালো? কেন এটা আমাদের ইনক্লুডেড হচ্ছে আলোচনায়? কেন এটা এত ইম্পর্টেন্ট? একটা সিস্টেম আমাদের আছে, হ্যাঁ, এটা আমরা জানি। আমাদের পৃথিবীর উৎপত্তি হয়েছে একটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে। হঠাৎ যে বিগ ব্যাং এ 8 সেকেন্ডে যতটুকু মুভ করেছে তার মাত্র
মানে খুব মানে যতদূর পর্যন্ত গিয়েছে, হ্যাঁ, ইউনিভার্সের বিজ্ঞান, তার ছোট্ট একটা পার্ট হচ্ছে ইউনিভার্স, এখানে তার ছোট্ট একটা অংশ হচ্ছে পৃথিবী, তার অতি নগণ্য প্রাণী হচ্ছে আমরা। তো আমরা এত জ্ঞানের বাহার, আমরা এত ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিয়ে কেন চিন্তিত, কেন এটা আমাদের আলোচনা বা টপিকের বিষয়বস্তু? প্রথমত হচ্ছে আমাদের গ্লোবাল টেম্পারেচার বা পৃথিবীর উৎপত্তির সময় এনভায়রনমেন্ট লিভিং কন্ডিশনে ছিল না, ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আজকের অবস্থানে আসছে, জীবের উদ্ভব হয়েছে, মানুষ প্রাণী আমরা বসবাস করছি। আমাদের আগে অনেক প্রাণী ছিল যারা একটা সময় এক্সটিংক্ট হয়ে গেছে, এবং আমরা আছি, আমাদেরও লাইফ কি আস্তে আস্তে থ্রেটেন্ড হচ্ছে। সে কারণে এই যে চেঞ্জেস হচ্ছে পৃথিবীর উৎপত্তি শুরু থেকে, হ্যাঁ, এই চেঞ্জেস গুলো কি অবভিয়াস, তাই না? ন্যাচারাল প্রসেস, এটা হবেই। এক একটা ফেজে আমরা এক এক রকম পৃথিবীর কন্ডিশনকে ফেস করেছি, তাই না? তো এখন যে ক্লাইমেটিক চেঞ্জ বা ক্লাইমেটিক কন্ডিশন নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি, তার কারণ হচ্ছে আমাদের এক্সিস্টেন্সের জন্য যে ধরনের একটা ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট আছে, সেটা এই নর্মাল যে লিভিং কন্ডিশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কি, আমাদের যে অ্যাটমসফিয়ার আছে এখন, প্রেজেন্ট অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে আমাদের লিভিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়। এটার যে কম্পোজিশন, সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, মানুষের জন্য খুব বেশি, যেটা আমাদের ব্রিডিং প্র্যাকটিস আমাদের যেটা, বা আমাদের সার্ভাইভ করার জন্য যে যতটুকু দরকার, সেটা খুব সুন্দর ভাবে আছে। কিন্তু যদি এই টেম্পারেচার ইনক্রিজ হয়, তখন কি হচ্ছে, এই চেঞ্জেসটা আমাদের কনসেন্ট্রেশনের উপর, আমাদের লিভিং এনভায়রনমেন্টের উপর, বায়োটিক অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের উপর একটা কি হচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া আছে, যার কারণে এখন এই চেঞ্জেসটা আমাদের জন্য খুব আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, তাই না? তাহলে এই চেঞ্জটা খুবই ন্যাচারাল প্রসেস, এটা সৃষ্টির আদি থেকে হচ্ছে এবং এখন হচ্ছে। কিন্তু এই চেঞ্জেসটা যখন অ্যাব্রাপ্টলি দ্রুত গতিতে হচ্ছে, যেটা আমাদের সার্ভাইভ করার জন্য খুব থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, তখন এটা আমাদের আলোচনার বিষয়বস্তু বা এটা নিয়ে আমরা কনসার্ন। তাহলে ক্লাইমেট চেঞ্জ তোমরা যেটা বলেছো সবাই খুব কাছাকাছি, লাস্টে যে তানজিনা বলেছে সেটা একটু সুন্দর করেই ও বলেছে। এই জায়গাটা তানজিনা আরেকবার বলো তো। শুনতে পাচ্ছ? তোমার একটা টান খুব ইয়ে ছিল, তানজিনা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, তুমি তোমার লাস্টে যে একটা টার্ম কি ইউজ করলে, আমি ওটাকে পিক করতে চেয়েছি, লিখতে পাইনি। চেঞ্জের সাথে বলো তো কি বলেছি। মানে পিরিয়ডিক্যালি, মানে অনেক বছর, মানে একটা ভ্যারিয়েশন আর কি, লং টার্ম ভ্যারিয়েশন হবে যে ক্লাইমেটিক প্যাটার্নের, ওইটা। এটা ছাড়া আর একটু কি বলেছে মনে নেই, আমি তো ঠিক করতে পাইনি। কিন্তু ওই জায়গাতে আমার যে সিজনাল যে বিষয়টা, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ বললে যে কোথাও হঠাৎ করে 1 ডিগ্রি সব জায়গায় পৃথিবীর ওভারঅল চেঞ্জ হয়ে গেছে, তা কিন্তু না। একটা শিফটিং হয়, যেমন ধরো যে আমার উষ্ণ অঞ্চলে বা আমার যে উষ্ণ সিজন, সেখানে যে টেম্পারেচারটা ছিল সেটা হয়তো 1 ডিগ্রি বেড়ে গেছে, আবার শীতকালের যে জায়গা, শীতের যে সিজন, সেটা হয়তো 1 ডিগ্রি আর একটু কমে গেছে। বা এমন হতে পারে আমার যে সময় থেকে টেম্পারেচারটা বাড়ার কথা ছিল, এভারেজ টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আমার শিফট হয়ে গেছে। যেমন এবছর আমাদের প্রি মনসুন সিজনে আমাদের অনেক থান্ডারস্টর্ম হয়, অনেক বৃষ্টি হয়, যেটা আমরা অনেক সময় কি বলি, এই সিজনের জন্য আশীর্বাদ। কেন? কারণ এই সময়টা আমাদের সামার সিজন বা ড্রাই সিজন, যখন আমাদের সয়েল ময়েশ্চার খুব কম থাকে, কিন্তু আমাদের হারভেস্টিং টাইম গাছের জন্য এই সময়টা আমাদের সয়েলটা খুব ময়েস্ট থাকা প্রয়োজন। তো দেখা যায় যে অল্প সময় থান্ডারস্টর্ম প্রচুর পরিমাণ বৃষ্টিপাত দেয়, যেটা আমাদের গাছপালা এবং জনজীবনের জন্য খুবই প্রয়োজন। অল্প সময় প্রচুর বৃষ্টিপাত, কিন্তু এবার কি হয়েছে, মেঘই ফর্ম করে নাই বা মেঘ ফর্ম করলেও বৃষ্টিপাত হয়নি, যার কারণে আমাদের যে স্ট্যান্ডিং ক্রপ সেগুলো খুব হুমকির সম্মুখীন। তোমরা অনেকেই নিউজ দেখেছো, এবার ঝড় বৃষ্টি নাই, গাছপালা এবং যে বোরো ধান সেটা কি হচ্ছে, ড্রাই হয়ে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ইরিগেশন এনাফ করা সত্ত্বেও সয়েলটা ময়েস্ট হচ্ছে না। তো এই যে শিফটিংটা বা প্রি মনসুনের যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটা কি হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যে সময় আমাদের শীত আসার কথা দেখা যাচ্ছে 15 দিন পরে হচ্ছে। তো
এই যে শিফটিংটা দেখা যাচ্ছে, এটা আবার আমার গ্লোবাল ইয়ার অ্যানুয়াল যে টেম্পারেচার, অ্যানুয়াল বা বৃষ্টিপাতের সাথে খুব বেশি চোখে না পড়লেও একটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো যে কোনো রকম পরিবর্তনই, যে কোনো রকম শিফটিংই কি হচ্ছে, আমার যে রেগুলার যে আমরা অভ্যস্ত যে এনভায়রনমেন্ট, সেটা কত বছরে বলেছি, সেটা আমরা ক্লাইমেট যখন আমরা অ্যানালিসিস করি 30 বছর ন্যূনতম টেম্পারেচার, যে সেটার যে যদি কোনো শিফট দেখি বা পরিবর্তন দেখি, তখন আমরা সেটাকে ক্লাইমেট চেঞ্জ বলবো। ঠিক আছে, সংজ্ঞা দিয়ে যদি বলি, এটা হচ্ছে আমাদের গ্লোবাল অ্যাটমসফিয়ার যে কম্পোজিশন, সেটাতে যদি সে কোনো রকম অল্টারনেশন করে, হ্যাঁ, সেই ন্যাচারাল ক্লাইমেটিক ভ্যারিয়েবিলিটি যদি আমরা বুঝতে পারি ওভার দ্য টাইম পিরিয়ড, তখন সেটা ক্লাইমেট চেঞ্জ হবে। তাহলে আমাদের হচ্ছে গ্লোবাল অ্যাটমসফিয়ার যে কন্ডিশন বা কম্পোজিশন, সেখানে যদি কোনো রকম ওভার দ্য টাইম পিরিয়ড কোনো রকম চেঞ্জেস আমাদের মধ্যে আমরা দেখতে পাই বা আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলবো। বুঝতে পারছো? আর এই চেঞ্জের ফলে কি হচ্ছে, সিস্টেম রেসপন্ড করে তখন কি ডিফারেন্টলি, চেঞ্জেস ইন রেইনফল, টেম্পারেচার, চেঞ্জেস ইন ডিফারেন্ট স্টর্ম স্ট্রেংথ। এই চেঞ্জের কারণে কি হচ্ছে, আমাদের সিস্টেম ডিফারেন্টলি রেসপন্ড করে। সেই রেসপন্ডের কারণে রেইনফল চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হয়, এবং তার কি হচ্ছে, স্টর্মের যে স্ট্রেংথ বা ফ্রিকোয়েন্সি, সেটাও চেঞ্জ হয়ে যায়, as are directly related to our climate change. বুঝতে পেরেছো? তুমি কি আছি লাইনে? তোমরা কি আছো? জি ম্যাম, আছে। আছি। তাহলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা সিস্টেম, যেটা হচ্ছে যখন ডিফারেন্টলি আমাদের রেসপন্ড করবে, এবং সেটার কারণে কি হচ্ছে, আমাদের সব প্যাটার্ন গুলো চেঞ্জেস হয়ে যাবে, এবং আমাদের যে ফ্রিকোয়েন্সি অফ হ্যাজার্ড, সেগুলো কি হবে, হয়, সেটা তোমরা নিজেরা দেখবে। Like increased temperature, increased frequency and duration of heat wave, increased heavy precipitation, তাই না, ডিক্রিজ প্রিসিপিটেশন, এগুলো হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের কনসিকুয়েন্সেস। এটা নিয়ে আমি এই জায়গাটায় তোমাদের টাস্কের কনসিকুয়েন্সেস গুলো কি কি নিজেরা একটা চার্ট করে ফেলবে। ইনক্রিজ or decrease of temperature, frequency and duration of heat wave, increased heavy precipitation or decreased precipitation, intensity or duration of drought, এগুলো হচ্ছে সব অ্যাটমসফিয়ারিক যে কনসিকুয়েন্সেস, সেখানে আমি ডিরেক্টলি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলো দেখতে পাই, তাই না? ইনক্রিজ অর ডিক্রিজ অফ হ্যাজার্ড কন্ডিশন, তাই না? ক্লাইমেট চেঞ্জের কারণে ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। ইনক্রিজ অফ সি লেভেল, কেন? মেল্টিং অফ আইস, টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে, আইস মেল্টিং হবে, একই সাথে ইনক্রিজ অফ সি লেভেল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যেটা আমরা ওভারঅলি চোখে দেখতে পাই। এখন তোমাদের যে বইটা দিব, সেটার মধ্যে টেবিল 1.1টা তোমরা দেখবে, সেটা হচ্ছে ভ্যারিয়েশনটা কি হবে, এটার সাথে দ্বারা আমি শেয়ার দিচ্ছি। আবার এই পার্টটা খুব ইন্টারেস্টিং। আগে কি বইটা খুলে নিতে হবে না, পরে ইন্টারেস্টিং করতে হবে।
এইটা আমি কপি করে তোমাদের স্লাইডে আনতে চেয়েছি, দেখি কপি করলে স্লাইডটা অনেক হেজি হয়ে যায়, যে কারণে বই থেকে দেখাচ্ছি। দেখতে সমস্যা হচ্ছে? দেখতে পাচ্ছি না। আসেনি? আসছে? ম্যাম এখন এসেছে ম্যাম। লঙ্গার পিরিয়ড টাইম যে অবজার্ভ চেঞ্জেস গুলো আমাদের চোখে আসে, সেটার জন্য ওরা একটা ক্লাসিফাই করেছে। তো লেফট সাইডে যে টাচের ফেনোমেনা, যেটা হচ্ছে ডিরেকশন অফ ট্রেন্ড, কি ধরনের চেঞ্জেস হয় এবং আমাদের যে অ্যাসেসমেন্ট করা হয়েছে সেখানে কতটুকু হতে পারে এই ধরনের একটা লাইকলি অর ভেরি লাইকলি ধরনের। এই জায়গাটা আমার এখন দরকার নেই, আমি তোমাদের এই পার্টটা দেখতে বলবো যে কি ধরনের চেঞ্জেস গুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি ক্লাইমেট চেঞ্জের সাথে। ওয়ার্মার অর ফিওয়ার কোল্ড ডেজ, night over most land areas, warmer and more frequent hot days, and nights over most land areas. Land areas এর সাথে warmer or hotter এই চেঞ্জেস গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। ওয়ার্ম স্পেলস, হিট ওয়েভ, তাই না? ফ্রিকোয়েন্সি অথবা ডিউরেশন ইনক্রিজ। ফ্রিকোয়েন্সি হচ্ছে কত সামার সিজনে কয়বার হলো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ট্রেন যেটা তোমাদের হচ্ছে হিট ওয়েভের মাত্রাটা, হ্যাঁ, ম্যাগনিটিউড, সেটাতে আমরা কি বুঝবো যে আমার 40-এর উপর টেম্পারেচার বাংলাদেশে যদি থাকে তখন আমরা বলি যে যাচ্ছে সবকিছু অনেক বেশি ওয়ার্মিং মনে হচ্ছে। এটা যদি এখন আবার ট্রপিক্যাল রিজিয়নে যেরকম, সেটা তোমার ইয়েতে ইকুয়েটরিয়াল রিজিয়নে আবার চেঞ্জেস, তাই না? আবার ডেজার্ট রিজিয়নে চেঞ্জেস হয়ে যাবে। তো একই অঞ্চলের জন্য ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি কিন্তু ডিফারেন্ট হবে। ফ্রিকোয়েন্সি মিন্স একই সিজনে কয়বার হিট ওয়েভ, যেমন আমাদের এই সিজনের শুরুতে একটা ছিল এপ্রিল মাসের পর্যন্ত, মার্চের শেষের থেকে এপ্রিলের প্রথম উইক পর্যন্ত একটা হিট ওয়েভ হয়ে গেছে এবং এই সময় কোনো ঝড় বৃষ্টি ছিল না, খুব ড্রাইনেস কাজ করেছে। এখন কিন্তু একটা স্পেল যাচ্ছে হিট ওয়েভের। স্পেলটা কিরকম? এই 28 তারিখ পর্যন্ত যে ইনক্রিজিং ট্রেন্ড অফ ওয়ার্ম টেম্পারেচার হয়ে গেছে, টেম্পারেচার কখনো 37-38 সময়, গতকাল টেম্পারেচার 39 ছিল। এই 28 তারিখ পর্যন্ত আমাদের কোনো ঝড় বৃষ্টি প্রেডিকশন না। যদি ঝড় বৃষ্টি হতো তাহলে টেম্পারেচারটাকে ইতালিও রিডিউস। এই সময়টা আমরা কি বলছি, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি একটা আপার লেভেল টেম্পারেচার দেখা যায়, পরপর 3-4 দিন এই টেম্পারেচারটা টেস্ট করে, তখন সেটা হয়ে যায় হিট ওয়েভ। তাহলে এটা আছে আগে আমাদের সিজনাল চেঞ্জের মধ্যে দেখা যেত সামার সিজনে একটা হয়তো হিট ওয়েভ আসতো, এরপর ঝড় বৃষ্টি হতো, টেম্পারেচারটা অনেক বেশি কি হতো, সহ্যনীয় ছিল। কিন্তু এগুলোটা এখন আমাদের ওয়েভটা 2বার পর পর এসেছে, লঙ্গার পিরিয়ড হচ্ছে এবং টেম্পারেচারটা হায়ার ছিল, হাইয়েস্ট টেম্পারেচার ম্যাক্সিমাম, যেটা আমাদের রেকর্ডেড টেম্পারেচারে। গ্লোবালি এখন আমরা ইনক্রিজিং ট্রেন্ড, গ্লোবালি ইনক্রিজিং ট্রেন্ড মানে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে টেম্পারেচার আছে সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রির উপরে দিয়ে যাচ্ছে। আমাদের চেঞ্জিং ট্রেন্ডটা যে এখন ইনক্রিজিং, সেটা বোঝার জন্য আমাদের কয়েক ধরনের স্টাডিও আছে। কেউ বলতে পারো কি ধরনের স্টাডি থেকে আমরা বুঝতে পারি যে ক্লাইমেট চেঞ্জ বা ওয়ার্মিং টেম্পারেচার এটা একটা আমাদের ইনক্রিজিং পর্যায়ে যাচ্ছে? ম্যাম ট্রেন্ড অ্যানালাইসিস। হ্যাঁ, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল হিস্ট্রি দিয়ে করতে পারে। আমরা একটা হিস্ট্রি যদি রেকর্ডেড না থাকে, আমার কিন্তু কিন্তু ধরনের চিহ্ন রেখে দেয়। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা অনেক কার্বন ডেটিং করে কিন্তু ওই সময়টার টেম্পারেচার কেমন ছিল এটা আইডিয়া পেতে পারি, তাই না? গাছের যে গ্রিন অ্যানালিসিস করে আমরা জানি যে ওই সময়টা টেম্পারেচার গুলো কেমন ছিল। তো ওইটা বিষয়বস্তু আলোচনা করে যে আমাদের টেম্পারেচার সময় বেড়েছিল, আবার কমে গেছে, আমরা আইসে গেছি, এরকম ফেজ চেঞ্জ করে কিন্তু আমরা কিন্তু এখন যে অবস্থানে আছি আমরা ইনক্রিজিং ট্রেন্ডে আছি। শুধু এই ইনক্রিজিং টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে ডিক্রিজিং হবে, তাই না? এটা হচ্ছে এক একটা ফেজে আমরা আছি। তো এখন আমরা ইনক্রিজিং গ্লোবালি ইনক্রিজিং টেম্পারেচার 2020 সালে আমাদের টেম্পারেচার ছিল আগের ক্লাইমেটিক কন্ডিশনের চেয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার। 2021 আমরা যা দেখছি 20-এর চেয়েও আমরা ছাড়িয়ে গেছি। তার মানে কি প্রতি বছরই কি টেম্পারেচার একটু করে বেড়েই চলেছে। তাহলে আর কি ছিল, হেভি প্রিসিপিটেশন ইভেন্ট, ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি অর অ্যামাউন্ট অফ হেভি প্রিসিপিটেশন। তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্রেন্ডের বিভিন্ন
আইডেন্টিফাই করা বিভিন্ন পয়েন্ট ইন্টেন্সিটি আর ডিউরেশন ইনক্রিজ ইন ইন্টেন্স ট্রপিক্যাল সাইক্লোন অ্যাক্টিভিটি নট অনলি ট্রপিক্যাল সাইক্লোন অ্যাক্টিভিটি আমরা এখানে হ্যাজার্ড অ্যাক্টিভিটি দিতে পারি তাই না ইন্টেন্স ইনক্রিজ অর ডিক্রিজ অফ ডিফারেন্ট হ্যাজার্ড অ্যাক্টিভিটিস হ্যাজার্ড যেগুলো আছে ট্রপিক্যাল সাইক্লোন হতে পারে স্টর্ম আসতে পারে সব হ্যাজার্ডই এখানে আসতে পারে এটার জন্য এখন কন্ডিশন গুলো আমরা এটা হচ্ছে আইপিসি ক্লাইমেট চেঞ্জ 2013 রিপোর্ট করে করা হয়েছে ঠিক আছে এই বইটারই কপি দিব এখানে তোমরা এক্সট্রিম ওয়েদার ইভেন্টস গুলো দেখবে রেইনফল এবং ড্রাউটের জন্য দেখবে এটা হচ্ছে আমার স্ক্রল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জি ম্যাম দেখতে পাচ্ছি কিন্তু একটু স্লো হচ্ছে স্ক্রল আচ্ছা সমস্যা নাই আমি জাস্ট ওভারঅলি তোমাদের টপিক গুলো বলে দিয়েছি বইটা তোমাদের হাতে থাকবে তোমরা দেখে নিবে ক্লাইমেট চেঞ্জ হয় এটা হচ্ছে আমি তোমাদের লেফট সাইডে যে পার্টটা আছে সেটাকে এমফাসিস দিয়ে অ্যানালিসিস করার জন্য বলেছি ঠিক আছে যে পার্টটা তোমাদের ছিল আরসিপি এটা ম্যাটেরিয়াল আমাদেরকে এই বইতেই পাবে ঠিক আছে কিন্তু চ্যাপ্টার 1 এই সব পাবে সরি টেবিল 1.3 টেবিল 1.3 তে আরসিপি যে ইয়েটা আছে এটা যাবে এই পার্টটা ঠিক আছে global mean temperature change expressed as anomalies with respect to 1986-2005 average for different representative concentration pathway এই টার্মটা সাথে তোমরা আরসিপি সেপারেট লিখবে আমি তোমাদের জন্য রেফারেন্স দিয়ে দিব ক্লাইমেট চেঞ্জ এভার চেঞ্জিং প্রসেসের মধ্যে আমরা এটা দেখি একটা অঞ্চলে আমরা ক্লাইমেটকে যেভাবে ডিফাইন করি তার যে সিস্টেমটা সেখানে ডেভেলপ করেছে ওভার দ্য টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট অঞ্চলের যে ক্লাইমেট সেটার যে চেঞ্জেস হয়ে যায় এবং সেই চেঞ্জেস এর কারণে আমাদের কি হচ্ছে সেই চেঞ্জেসের কারণে আমরা যেটা বলেছি যে রেইনফল টেম্পারেচার অথবা তার যে হ্যাজার্ডের যে রেসপন্স সেটা যখন ডিফারেন্টলি অ্যাক্ট করে তখন এই ক্লাইমেট চেঞ্জটা আমাদের কাছে সিগনিফিকেন্ট হয় তা আমরা বুঝতে পারি ক্লাইমেট চেঞ্জ তুমি দিকে এটা হচ্ছে একটা এভার চেঞ্জিং প্রসেস ক্লাইমেট চেঞ্জ মানে একটা এভার চেঞ্জিং প্রসেস এটা আমরা কখন আইডেন্টিফাই করি যখন একটা নির্দিষ্ট অঞ্চলে এটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের সাথে তার যে রেসপন্সটা আমরা রেইনফল টেম্পারেচার এবং হ্যাজার্ড বিহেভিয়ার যে পরিবর্তনটা দেখি এটা হচ্ছে one second Assalamualaikum তাহলে আমরা যখন আইডেন্টিফাই করতে পারি সেটাই হচ্ছে আমরা ক্যান্সার ধরতে পারি আমাদের ডিফারেন্ট টাইপ অফ কিংবা ইনফ্লুয়েন্স আমাদের সামনে যখন আসে তখন আমরা বুঝতে পারি তাই না কোনো কোশ্চেন এখানে না ম্যাম
পর্যন্ত কোনো কোয়েশ্চেন বাকিদের? একটু সিলেবাস দাঁড়াও, মেইল থেকে সিলেবাস 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 আচ্ছা, তোমরা এখানে যে ডাইনামিকোলজি এই পার্টগুলো বলছো 7% যখন কোর্সে গেছে তখন করোনি। ইকুয়েশন অফ স্টেট ফর ড্রাই অ্যান্ড ময়েস্ট এয়ার, হিউমিডিটি প্যারাস, ভার্চুয়াল টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার, এগুলো তোমাদেরকে বা স্ট্যাবিলিটি অ্যান্ড স্ট্যাবিলিটি, এই পার্টগুলো কি তোমাদের পুরোপুরি হয়নি? বলে সাদিক, জি ম্যাম। সাদিক, তোমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস, স্ট্যাবিলিটি অফ এয়ার, এগুলো ঠিক মতো তোমাদের আগের কোর্সগুলো তো হয়নি। জি ম্যাম। কারণ তোমাদের প্রথমে যে পয়েন্টটা আছে সিলেবাসে, হিউমিডিটি, এয়ার প্রেশার, এয়ার টেম্পারেচার, আমি কিন্তু তোমাদেরকে পড়াইনি, তোমরা বলেছো তোমাদের হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই এয়ার প্রেশার, এয়ার টেম্পারেচার, হিউমিডিটি এটা কেন করতে হবে? এগুলোর সাথে আমাদের অ্যাটমসফিয়ারিক যে প্রসেস গুলো হয়, যে সিস্টেম গুলো ডেভেলপ করে, তোমরা বিভিন্ন টপিকে পড়ছো, সাইক্লোন পড়ছো, থান্ডারস্টর্ম পড়ছো, তাই না? বিভিন্ন 502, 503, 4 এগুলোতে কভার হচ্ছে, কিন্তু তোমার যদি বেসিক এই জায়গাগুলো ক্লিয়ার না থাকে, তোমাদের এই অ্যাডভান্স আলো যখন করবে প্রবলেমে পড়তে হবে। তো এই জায়গাটা আমার কোর্সের সাথে আছে, এই জায়গা কি আমরা একটু কভার করবো নেক্সট ক্লাসে? জি ম্যাম, কারণ আমার ভালো হয়। আমরা একটু ক্লিয়ার তোমাদের জন্য, আমরা যেটা হচ্ছে ইন কোর্সের সময় আমি এই জায়গাগুলো বোঝাভাবে রাখি দিই, তাই না, ফার্স্ট টার্মে। তো এটা তোমরা নিজেরা একটু দেখে নেক্সট ক্লাস আমার যেদিন আছে, আমি তোমাদের সাথে ওভারঅল একদিন শুধু আমার পুরো টপিকে কি কি টপিক আছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করবো। অ্যাডিয়াবেটিক প্রসেস, এয়ার স্ট্যাবিলিটি, হ্যাঁ, এই জায়গাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে বলতে কি বুঝি একটু? বলতে এয়ার কয় ধরনের মোশন থাকে? এয়ার আর উইন্ডের মধ্যে পার্থক্য কি? একদম বলো। হ্যাঁ, স্টেবল এবং আনস্টেবল এয়ার কখন আমরা ডিফাইন করি? স্টেবল এয়ার মানে কি, আনস্টেবল এয়ার মানে কি, না নিউট্রাল এয়ারটাই বাকি? নিউট্রাল বা স্টেবল এয়ার কি সেম জিনিস কিনা? জি আসাম, জি বলেন।
আগে একটা ফোন এসেছিল। স্টেবল এয়ার হচ্ছে তোমরা তো জানো এয়ার পার্সেল কি হয়, উত্তপ্ত হলে, হালকা হলে বা লো প্রেশার হিট হলে কি হয়, এটা কি হয়, ম্যাম আনস্টেবল হয়। আনস্টেবল হয়, সে উঠতে থাকে, উপর দিকে রাইজিং পার্সেল হয়, তখন এটা আনস্টেবল হয়, কন্টিনিউ টু রাইজ, এই পর্যন্ত হচ্ছে কি আনস্টেবল এয়ার, ততক্ষণ সে উঠছে। আর স্টেবল হচ্ছে কি রাইজিং পার্সেল যখন তার সারাউন্ডিং এরিয়া থেকে কুলার থাকে, তখন কি হয়, রাইজিং পার্সেলটা সারাউন্ডিং এয়ার মানে কি আমার পার্সেল এয়ারটা উঠে আসছে, সারাউন্ডিং এয়ারের সাথে তার একটা ডিফারেন্স আছে, তাই না? তো সে যখন সারাউন্ডিং এয়ার যে কুলার হয়ে যাচ্ছে কি হবে, সিঙ্কিং ব্যাক করবে, তার অরিজিনাল পজিশনে চলে আসবে। তখন আর নিউট্রাল কন্ডিশনটা কি, যখন সে তার নিউ লোকেশনে চলে আসলো, তাই না, আফটার বিং ডিসপ্লেস, টেম্পারেচারটা কি হবে, ভ্যারি করবে এক্স্যাক্টলি অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার, তাই না? সারাউন্ডিং অ্যাটমসফিয়ারের সামনে যখন সে সমান সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে নিউট্রাল এয়ার। স্টেবল এয়ার আর নিউট্রাল এয়ার খুব সামান্য স্লাইট ডিফারেন্স আছে। আর স্টেবল আর আনস্টেবল হচ্ছে জাস্ট রিভার্স কন্ডিশন, যখন পাস অফ এয়ার উঠে যাচ্ছে, যখন সারাউন্ডিং এরিয়া থেকে হালকা বা উত্তপ্ত, দুটোই একই কথা, যখন উত্তপ্ত হচ্ছে সে হচ্ছে হালকা হয়ে গেছে, তাই না, সে পাস হয়ে যাচ্ছে, সে উঠে যাচ্ছে তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে, ততক্ষণ উঠবে যতক্ষণ সে সেম টেম্পারেচার না আসে। সেম টেম্পারেচার পুরা যখন সে সারাউন্ডিং এরিয়া কুলার হয়ে যাবে, তখন সে আবার সিঙ্কিং ব্যাক করে আবার আগের পজিশনে চলে আসবে, তখন হয়ে যাবে স্টেবল এয়ার। ঠিক আছে, তো এই স্টেবল এবং আনস্টেবল এনভায়রনমেন্ট, হ্যাঁ, এটার জন্য আমাদের কিছু ভার্টিক্যাল কলামে কিছু ক্যালকুলেশন আছে, সেটা আমাদেরকে জানতে হবে, এবং এই কলামগুলোর সাথে কিন্তু আমাদের ইন্ডেক্স গুলো কিন্তু ক্যালকুলেট করি। আমরা যখন থিসিসে যাব, আমরা রিসার্চে যাব, এই পার্টগুলো তোমাদের কোথাও কভার করে না, তখন নিজেরা স্টাডি করতে, কিন্তু এটা হচ্ছে মেট্রোলজিস্টের বেসিক, এটা তোমাদেরকে সবাইকে কমনলি জানতে যে ইন্ডেক্স অ্যানালিসিস গুলো কিসের ভিত্তিতে হচ্ছে, তাই না, যে রাইজিং এয়ারের সাথে তার পার্সেল এনভায়রনমেন্টটা সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে ডিফারেন্স গুলো, টেম্পারেচার কেমন ডিফারেন্স হয়, সেটার সাথে ভিত্তি করে ইন্ডেক্স গুলো ক্যালকুলেট করে, তখন আমরা স্ট্যাবিলিটি ইন্ডেক্স বলি। হ্যাঁ, এনভায়রনমেন্ট এখন স্টেবল বা আনস্টেবল, এটা আমরা ক্যালকুলেট করে বের করি। আমাদের যেহেতু টপিকের সাথে এটা ফার্স্ট টপিকের সাথে আমাদের কোর্সে আছে, আমরা এটা রিভিউ করবো নেক্সট ক্লাসে, এবং ওভারঅল কোর্সটা একটা আলোচনা করে পরীক্ষার প্রিপারেশনে চলে যাবো। ঠিক আছে, আমি ক্লাইমেট চেঞ্জটা আর 2-3টা কোর্স চাইলে করা যায়, ছোট ছোট পার্ট করে করে, কিন্তু আমার মনে হয় তোমরা এখন যথেষ্ট ম্যাচিউরড। আমরা ওভারঅল টপিক নিয়ে আলোচনা করেছি, ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, এরপর যদি কারো কোনো বোঝার সমস্যা হয় পার্টিকুলার কোনো টপিক নিয়ে, আমরা আবার অন্য ক্লাস অফার করতে পারবো। ঠিক আছে, বেসিক জায়গাগুলো কোন কোন জায়গা তোমাদের দেখতে হবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর ক্যালকুলেশনের যে পার্টটা থাকবে, সেটা যেহেতু আমাদের মডেলের সাথে চলে যাচ্ছে, আলাদা করে এটা টেক্সট বেস করে আসবে না। এখানেই তোমরা জানবে কিভাবে ডেটাগুলো এক্সট্রাক্ট করতে হয়, কোন কোন জায়গায় ডেটাগুলো থাকবে, এবং কিভাবে অ্যানালিসিস করা হয়। আমি হয়তো চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে, শুভর সাথে একসাথে থাকতে, যদি কিছু নতুন ইনপুট করতে হয় আমি ওখানে ইনপুট করে দেবো। ঠিক আছে, তো সাদিক আমাকে ক্লাস টাইম গুলো জানিয়ে দেবে। ম্যাম শুভ স্যারের গুলো? হ্যাঁ 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 হ্যাঁ, জি ম্যাম। আমি শুভর সাথে কথা বলে নিবো, তুমি আমাকে টাইম গুলো জানবে, তাহলে হবে যে আমি যদি ওই কোর্স গুলোতে মডেলের পাশাপাশি অ্যাড করে দেবো। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। তাহলে বইটা পেয়ে যাচ্ছে এখনই আমার সাথে ইমেলে, আর পরবর্তীতে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোনো টপিক যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে আমরা এই টপিকটা নিয়ে পড়তে চাই বা দেখতে চাই, দেখবো। কিন্তু আমার নেক্সট ক্লাস হবে তোমাদের টপিক 2, সিলেবাসের সম্ভবত ওই যে টেম্পারেচার হিউমিডিটি পার্ট, ওখানে স্ট্যাবিলিটি অ্যানালিসিস গুলো আমরা দেখবো। ওকে, এবং তোমরা অনেকে বলেছো ক্লাউড রেইনফল, এগুলো তোমাদের হয়ে গেছে, এগুলো থিওরি বা এগুলোর মেকানিজম, প্রসেস, ক্লাউডের সিস্টেম, এগুলো কভার হয়ে গেছে। ম্যাম ক্লাউড পড়ানো হয়েছিল আমাদের। ক্লাউড পড়ানো হয়েছিল, কিন্তু 70% এর মধ্যে ছিল না দেখে আমরা এটা করিনি। কভার করে নিবে, কিন্তু তোমার ওই যেটা থাকে যে ক্লাউডের যে মেকানিজম, ক্লাউডের যে থিওরি, হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে ইয়েটা ভার্টিক্যাল
অ্যানালিসিস হচ্ছে, যেটা আমরা কি পাইলাম বা নোট করেছো ডায়াগ্রাম? ডায়াগ্রাম মনে করছি না, এটা আমরা শুনেছি। এটা সেসব স্যার মনে হয় দেখি এগুলো সিলেবাসের সাথে না, যে ল্যাব কোর্স গুলোর সাথে ল্যাব কোর্স দিয়েছে এই টপিক গুলো। টপিক গুলো আরেকবার বলবেন? থার্মোডাইনামিক ডায়াগ্রাম, ম্যাডাম এটা পরিচিত না, মানে এটার মধ্যে কি আছে ঠিক বলতে পারছি না। থার্মোডাইনামিক ডায়াগ্রাম, টিফাগ্রাম, এগুলো আমাদের সিলেবাসে এগুলো পার্টিকুলার টপিক আসে না, কিন্তু অ্যাটমসফিয়ারিক অ্যানালিসিস গুলো পড়ো, এগুলো তো পাশাপাশি আলোচনায় চলে আসার কথা। ম্যাম টিফাগ্রামটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারে 501 কোর্সে ছিল, কিন্তু 70% সিলেবাসের কারণে এই টপিকটা আসলে বাদ দেওয়া হয়েছিল, যাতে সেকেন্ড সেমিস্টার এটা করানো হবে, এটা ভেবে এটা বাদ দেওয়া হয়েছে। ম্যাম সেটা আসলে তখন তো আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন পর্যন্ত আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা আলোচনা করে ধারণা দিয়ে দিব। আমি যেটা করতে চাচ্ছি, তোমাদের এই কোর্সটাতে একটা কমপ্লিট কোর্স হয়, তোমার মেট্রোলজিস্ট হিসেবে যে বেসিক জায়গাগুলো যেন তোমাদের বাদ না থাকে, আমি সেই জায়গা থেকে তোমাদেরকে এই পয়েন্টগুলোতে, তোমরা ডিএমডি তে যাবে, কাজ করবে, তোমাদের সাথে আলোচনা করবে, তোমাদের সাথে বিভিন্ন রেফারেন্স কথা বলবে, তাই না? এই জায়গাগুলো না জানলে তো তোমাদের সমস্যা হবে, ওদের কথা বুঝতে পারবে না, ওরাও বুঝবে না তোমরা কোন জায়গাটায় তোমাদের ল্যাক আছে। এগুলো তোমাদের সিলেবাসে কভার না হলেও, ওইখানে না থাকলেও তোমাদের জেনে যেতে হবে। তোমরা আমাকে বলো, তোমাদের ফিজিক্যাল মেট্রোলজি কোন বইটাকে তোমরা পড়ো, কোন বইটা তোমরা কিনেছো? মার্সের বইটা আমরা ফলো করতাম। আর কার বই? কার বই? বায়ার্সের বইটা, হ্যাঁ, জেনারেল মেট্রোলজি বায়ার্সের। ওকে, আমি হলটনের বইটা সবাই রাখবে রেফারেন্স। হলটনের বই আমি দিয়েছি না, বেসিক মেট্রোলজি তোমাদেরকে আমি হলটনের বই দিয়ে, হলটনের বইটা আমাদের সবার কাছে আছে, ডাইনামিক মেট্রোলজির জন্য তো আমরা এটা পড়তাম। হ্যাঁ, এখানে দেখবে আছে, মানে তোমার বই ধরে, টেক্সট বই ধরে, পরীক্ষার সিলেবাস ধরে না, শুরু থেকে সব পড়তে হবে তোমাদেরকে, ইন্ট্রোডাকশন থেকে তোমরা এই বইটা বুঝতে হবে। সব কোর্সের জন্য দেখবে রেফারেন্স বই, মানে আমরা যেমন হলি কোরআন রাখি, আমাদের বাইবেল রাখে খ্রিস্টান ধর্মে, তো তোমাদের এটা মেট্রোলজিস্টদের জন্য ইয়ের মতো, হলি বুকের মতো জানতেই হবে, ঠিক আছে? তোমরা এখানে যে টার্মস গুলো আছে ইন্ট্রোডাকশন থেকে, এই জায়গাগুলো নিজেরা ক্লিয়ার হবে। তোমরা সরাসরি থিসিসে চলে যাও, সরাসরি তোমরা রিসার্চে চলে যাও, কিন্তু বেসিক জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে মেট্রোলজিস্ট হিসেবে। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, হ্যাঁ, তোমাদের ভালোর জন্য এগুলো তোমাদের জেনে অ্যাডভান্স হতে হবে। যখন হায়ার স্টাডিজ এর জন্য প্ল্যান করবা, হ্যাঁ, আরো ফিচার ও ইনডেপথ অ্যানালিসিস করতে হবে, তখন আমাদের মেট্রোলজি বেসিক জায়গাগুলো জানতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আবার আসবো বেসিক আলোচনা নিয়ে এই কোর্সের সাথে রিলেটেড, ঠিক আছে? আর তুমি চেঞ্জের জন্য তোমাদেরকে যেটা দিয়েছি, আর সিপিটা তোমরা আলাদা করে রেফারেন্স দিয়ে, আমিও চেষ্টা করবো এর মধ্যে কোনো ভালো রেফারেন্স পেলে তোমাদেরকে প্রোভাইড করতে। আর এই যেটা এখন সেটাতে ক্লাইমেট চেঞ্জের ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা পুরোটা নিজেরা পড়বে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।